রাষ্ট্রভাষা বাংলা চাই, রাষ্ট্রভাষা বাংলা চাই। সবাইকে স্বাগত জানাচ্ছি কথা প্রকাশ নিবেদিত মেলার মাঠে মুখোমুখিতে। এই আয়োজনে আমরা মেলার গুরুত্বপূর্ণ বই নিয়ে গুরুত্বপূর্ণ লেখকের সাথে আলাপ করি। আমার সাথে এই মুহূর্তে আছেন একজন সাহিত্যিক এবং ফিল্ম মেকার, একই সাথে মোস্তফা মনন। তার একটা দুর্দান্ত কাভারের বই দুর্দান্ত কিনা পরে বলছি। শাহজালাল আমার হাতে, মানে কাভার দেখছেন, দেখেই কিন্তু দারুণ লাগতেছে। মননদা, অভিনন্দন আপনাকে। মানে শাহজালাল কেন এই বই মেলায়, মানে কি নিয়ে লেখা? আচ্ছা, এটা আমরা তো সবাই জানি হযরত শাহজালাল রাদিয়াল্লাহু আনহু, তার একটা পরিচয় আছে আধ্যাত্মিকবাদ সুফিবাদের একজন কর্মী। তো আমি দেখতে চেয়েছি যে শাহজালাল ব্যক্তি মানুষ হিসেবে কেমন ছিলেন, তিনি কোন উদ্দেশ্যে আরব থেকে এই ভারত মহাদেশে এলেন এবং কোথায় কোথায় হয়ে আসলেন, তার রাজনৈতিক সামাজিক এবং এই মানুষের প্রতি তার যে একটা ভালো লাগা, সেটা তিনি কিভাবে প্রকাশ করছেন। একদম নির্মোহ জায়গা থেকে তার রাজনৈতিক এবং সামাজিক ইতিহাসটা দেখার চেষ্টা করেছি। আপনার বইটা শুরু হয়েছে সামসাল তাবরিজের একটা কোট দিয়ে। হ্যাঁ, আনন্দ হলো স্বচ্ছ জলের মতো, যেদিক দিয়ে যায় সেদিকে ফুল ফুটিয়ে দেয়, আর বেদনা হলো ঘোরতর বন্যার মতো, যেদিক দিয়ে যায় ফোটা ফুলও নষ্ট করে দিয়ে যায়। এই অঞ্চলে ইসলাম তো তরবারি দিয়ে প্রতিষ্ঠিত হয় নাই, এবং শাহজালাল এমন একজন সাধক, এমন একজন সুফি, যিনি ইসলামের যেই মর্মবাণী, সেটা যে কত কোমল, কত মানবিক, তা দিয়েই এই সুফি সাধকরা এই দেশে আসলে ইসলাম প্রতিষ্ঠা করেছিলেন, প্রসার করেছিলেন। আপনার এই বইটা যেহেতু শাহজালালকে নিয়ে, উপরে যে তরবারিও আছে, মানে কেন আসলে, মানে এই সাংঘর্ষিক জায়গাটা আমি তুলে ধরলাম। আসলে সাংঘর্ষিক জায়গার চেয়ে আমি যদি ইতিহাসের আলোকে দেখি, এটা সহাবস্থানই করে। কিভাবে? আপনি যেমন, আমি বইয়ের একটা জায়গায় লিখেছি, মানুষ যখন অত্যাচারী হয়ে ওঠে, নিষ্ঠুর হয়ে ওঠে, তখন কেউ না কেউ প্রতিবাদ করে। তারপর একটা বড় জনগোষ্ঠী ওই প্রতিবাদ যারা করে তাদের পাশে গিয়ে দাঁড়ায়, তখন ওই সামান্য কারণে ওই অত্যাচারীর পতন ঘটে। এটাকে সাহিত্যে বা চিত্রকল্পে বাটারফ্লাই ইফেক্ট বলা যেতে পারে। এই ধরেন 24-এর অভ্যুত্থানও মানে ছোট্ট করে শুরু, তারপরে এটার বিস্ফোরণ বড়। তো শান্তি প্রতিষ্ঠায় কখনো কখনো তরবারিটা প্রয়োজন হয়। এইটা আমরা মুহাম্মদের আমলেও দেখেছি, তার আগেও দেখেছি। শাহজালালও তরবারি ধরেছিলেন। কেন ধরেছিলেন? বিষয়টা হলো, এই বঙ্গে মানে গৌড় রাজ্যে, ওইখানকার 1300 শতকের গল্প, ফলে এটা গরু রাজ্য। হ্যাঁ, গৌড় রাজ্যের তখন রাজা ছিলেন গৌর গোবিন্দ। হ্যাঁ, কথিত আছে বা ইতিহাস থেকে প্রাপ্ত জানা যায়, তিনি ছিলেন হলো অত্যাচারী, এবং তিনি হিন্দু রাজা ছিলেন। তিনি হিন্দুদের প্রজাদেরও অত্যাচার করতেন। তো ওইখানে 13 ঘর মুসলিম ছিলেন। একজন ছিলেন হলো বুরহানুদ্দিন, ওনার তো নিঃসন্তান ছিলেন, এই গল্পগুলি জানা। তার মানে ওই সন্তান লাভের জন্য আল্লাহর কাছে আকুতি করে, মানত করে যে তার সন্তান হলে সে গরু কোরবানি দিয়ে আকিকা করবেন। এবং তখন গরু কোরবানি দেওয়া নিষিদ্ধ ছিল, কারণ যেহেতু হিন্দু রাজ্য। ঠিক আছে, উনি খুব নিভৃতে কয়েক ঘর মিলে গরুটা কোরবানি করে। ওই যে বলে না, রাখে আল্লাহ মারে কে, এটার উল্টাটা, যে সে যতই নিজেকে আড়াল করে গরু কোরবানি দেখ না কেন, এক টুকরা কাকের মাংস কিন্তু মন্দিরে পড়ে। তার ফলে কি করে, গৌর গোবিন্দ তার একটা হাত কেটে দেয় এবং তার 14 দিনের শিশুপুত্রকে হত্যা করে। এখন দেখেন, এক টুকরা গরুর মাংস না হয় তার মন্দিরে ফেলছে, এতে ধর্ম তো এত ঠুনকো বিষয় না যে এক টুকরা গরুর মাংসের জন্য পুরা তাদের অপবিত্র হয়ে যাবে। ঠিক আছে, ভুল করছে, রাজ্য মানে অমান্য করছে, সেই ক্ষেত্রে তার একটা পানিশমেন্ট হতে পারে। হাত কাটছে, নাহলে এটাই সর্বোচ্চ শাস্তি হতে পারে। কিন্তু 14 দিনের শিশুপুত্র তো হত্যা করার কোনো মানে, এটা কিন্তু প্রচলিত আছে এইটা। কারণ ওইভাবে অথেন্টিক ওই সময়ের 1300 শতকের এবং এইসব আউলিয়াদের সম্পর্কে নানান বিষয় তো প্রচলিত আছে, কিছুটা মিথ ও বাস্তবতার মিশ্রণে। তা আমরা মিথ ও বাস্তবতা এক ধরনের ইতিহাস, মিথ এক ধরনের ইতিহাস। লেভি-স্ট্রাউস এটা সে প্রমাণ করে গেছেন নানানভাবে। এই যে অত্যাচার, এই যে একটা কমিউনিটির সাথে এই যে অত্যাচার, এটা তো কেউ না কেউ প্রতিবাদ করে। তখন ঘটনাক্রমে এই বুরহানুদ্দিনের সাথে দিল্লিতে আলাউদ্দিন খিলজির দরবারে শাহজালালের দেখা হয়। তার আগে শাহজালালের সাথে আরেকজন বিখ্যাত মানুষের সাক্ষাৎ হয়, ছিলেন নিজামুদ্দিন আউলিয়া। তো এই যে ওই সময়ের এতগুলি বিখ্যাত মানুষের সংস্পর্শ, তাদের
দুইজনের আলোচনাটা কেমন হতে পারে, হ্যাঁ, এই চিত্রকল্পগুলি আমি এটা তুলে ধরেছি। মানে আপনার এই উপন্যাস কি তাহলে আসলে ইতিহাস আশ্রয়ী উপন্যাস জনরার দিক দিয়ে? হ্যাঁ, ইতিহাস আশ্রিত উপন্যাস। এখানে কি অন্যান্য ইতিহাস বইয়ের বা অন্যান্য আকর ইতিহাস গ্রন্থের রেফারেন্স আছে? রেফারেন্সটা আমি যেহেতু উল্লেখ করিনি, যেহেতু উপন্যাস, কিন্তু আমি ফিকশন বলে কিন্তু আমি এমন কিছু লিখি নাই যেটা চালু নাই। কিন্তু ধরেন ফিকশনের তো ক্ষমতা অসীম, অসীম। ফলে এইখানে ধরেন মানে শাহজালাল যেরকম ছিল সেরকম যদি পাঠক এটাকে কানেক্ট করতে না পারে তাহলে তো এই উপন্যাস ব্যর্থ হয়ে যাবে। ওইটা নিয়ে আপনি ভেবেছেন কি? আমি ভেবেছি শাহজালালকে, ওই যে আমি প্রথমে বলছিলাম যে তাকে তো একজন সুফিবাদের আধ্যাত্মিক নেতা বা পথ প্রদর্শক হিসেবে দেখেন, কিন্তু আমি দেখতে চেয়েছি একজন রাজনীতিবিদ, হ্যাঁ, সমাজ সচেতন একজন ব্যক্তি হিসেবে, যিনি অন্যায়ের প্রতিবাদ করেছেন। এই জন্য তরবারিটা উনি নিজে যুদ্ধ করেছেন ইয়ের বিরুদ্ধে, রাজা গৌর গোবিন্দের বিরুদ্ধে। কারণ যখন দুই দল মুখোমুখি হয়, যখন সত্য ও অসত্যের লড়াইটা হয়, তখন সেখানে তরবারিটা আসে। মানে মনন্দা, আপনি এই উপন্যাসটার মানে পরিকল্পনাটা কবে করেছিলেন? এখন যখন বেরোলো আপনি কি প্রতিক্রিয়া আশা করেন? পরিকল্পনা হলো কি, এটা আমি অনেক বছর ধরেই আমি যে কোনো রেফারেন্স পেলে আমি নোট রাখতাম। আমার একটা ডায়েরি আছে, এটা ডিজিটাল ডায়েরি আর কি, ল্যাপটপে লিঙ্ক পেলে ওইখানে রাখতাম, পড়তাম ওইখানকার বিশেষ। তারপর আমি তার একটা পরিক্রমা ধরার চেষ্টা করলাম। সে আরব থেকে আসলো, কোন একটা বৃত্ত তৈরি করলো এবং সে কিভাবে সিলেটে ঢুকলো, সুরমা নদীতে পার হলো জায়নামাজে করে। এখন দেখেন এই পরিক্রমাটা ধরলাম। দু এক জায়গায় আমার একটু নিজের সাথেও নিজের দ্বন্দ্ব ছিল যে আচ্ছা, যদি উনি এত দিনে এখানে থাকে তাই এখানে আসলো কিভাবে। তারপরে আমি প্রাচীনকালের ম্যাপ ঘাটাঘাটি করলাম যে কিভাবে আসলে। দু এক জায়গায় খটকা আছে, কিন্তু আমি ওইটি এক ধরনের আপোষ মীমাংসা করে আর কি একটা তৈরি করেছি। শাহজালাল, ওই যে আপনি বলেন যে ঝুঁকিটা কি, ঝুঁকিটা একটা আছে। কারণ শাহজালাল সম্পর্কে মানে জানা নাই, বা তার ফিলোসফি, তার ব্যক্তিত্ব, তার সাথে জানা এমন কথাবার্তাও তো বলা যাবে না একদমই। ফলে অনেক রিস্ক নিয়ে আসলে এই উপন্যাস, এবং ছোট, এই জন্য ছোট হয়েছে, ভয়ে ভয়ে কিন্তু নির্মোহ। হ্যাঁ, নির্মোহ। আমি আশা করি যে আমাদের পাঠকরা এই বইটা দুরন্তভাবে গ্রহণ করবে। আমি একটু জানতে চাই যে আপনার লেখালেখির করণ কৌশলটা কি আসলে? আপনি নিয়মিত লেখেন, না হলো তাগিদ পেলে লেখেন, ঐশী বাণী ইয়ে করলে লেখেন? না, আমি নিয়মিত লিখি, কিন্তু আমি দুইটা মিডিয়ামে লিখি। একটা হলো সিনেমার চিত্রনাট্য লিখি, এটা আমার পেশা। নাটকের চিত্রনাট্য লিখি, এটা আমার পেশা। নাটক নির্মাণও করি, এটাও আমার পেশা। কিন্তু উপন্যাসটা আমি লিখি, বছরে একটা দুইটা লিখি। এই উপন্যাসটা আমার ভালো লাগে, কারণ এই জায়গা এইটা থেকে যায়, আর বাকি সব হলো ইরেজেবল মিডিয়া। মানে কখন আপনি মনে করেন যে এই আইডিয়াটা এখন আমার লেখা দরকার, আপনি ওই মীমাংসায় কিভাবে পৌঁছান? ওই নিজের সাথে নিজের দ্বন্দ্ব করতে 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 একটা সময় গিয়ে সিদ্ধান্ত নিয়ে, আচ্ছা ঠিক আছে, এবার আমি এই কনসেপ্টে আগাবো। মানে আইডিয়াটা আপনি এইভাবে জেনারেট করি। গ্রেট। মানে আপনার লেখালেখিতে কোন বই বা কোন লেখকদের প্রভাব সবচেয়ে বেশি বলে আপনি মনে করেন? আমি বেশি ভালো লাগে হলো শহীদুল জহির, মার্কোয়েজের কথা একজন আলোচক বলল তাকে। আর এই সময়ের বাংলায় যেমন জাকির তালুকদারের লেখা আমার ভালো লাগে, তারপরে হরিশঙ্কর জলদাসের লেখা ভালো লাগে, এই সমসাময়িক যারা আছেন, হ্যাঁ। তারপরে মুনিরা কায়েসের লেখা ভালো লাগে। একদম। সাহিত্য সফলতার ব্যাপারটাকে আপনি কিভাবে দেখেন? সাহিত্য সফলতা হলো আপনি যখন যেই লেখাটা লিখে নিজে এক ধরনের তৃপ্তি বোধ করবেন, সেটাই সফল। এখন এই সফলতা কবে কার কাছে কত সময়ের পরে পৌঁছাবে সেইটা নিয়ে না ভাবাই ভালো। পাঠকরা যদি আপনার এই বই থেকে একটি মাত্র জিনিস মনে রাখে, সেটা কি হোক বলে চান আপনি? আপনি শুরুতে শামস তাবরিজের একটা লাইন কোট করছিলেন, এটার পিছনে দেখেন একটা লাইন আছে, এই লাইনটা অসম্ভব প্রিয়। ডোন্ট গো উইথ দ্য ফ্লো, বি দ্য ফ্লো। এইটা জীবনযাপনে এইটা অনেক কাজে লাগে। গ্রেট। মানে আপনি তো শাহজালাল কে নিয়ে লিখেছেন, সেই সময়ে আপনি ঘুরে বেরিয়েছেন নিজের কল্পনায়, সেটাই শেয়ার করেছেন পাঠকদের সাথে। আমি জানতে চাই যে ধরেন আপনার যদি আসলেই টাইম মেশিন থাকতো, আপনি কি শাহজালালের সাথে গিয়েই কথা বলতেন, তার সাথে কি নিয়ে কথা বলতেন, নাকি অন্য কোনো লেখকদের কাছে যাইতেন? এখন আমি যাওয়ার জন্য কতটুকু সময় পাবো? আপনার সারা দুনিয়ার যে ইতিহাস, যদি শাহজালালের কাছে আমার যেতে হয় তাহলে আমি অনেক পড়াশোনা করে, তার সুফিবাদ সম্পর্কে পড়াশোনা করে, আরো অনেক কিছু জেনে তারপর আমি যেতাম। কিন্তু আমি মার্কেজের কাছে যেতে চাইতাম, যে কারণ এই 2.5 বছর ধরে জানা কথা যে এই 100 বছর নিঃসঙ্গতা লিখলেন, তখন তার পরিবার কতটা সহ্য করেছে, আমি তার পরিবারের সাথে কথা বলতাম। থ্যাংক ইউ বরন্দা। আমরা একটা র্যাপিড ফায়ার রাউন্ড দিয়ে এই আয়োজনটা শেষ করি। প্রিয় দর্শক, মোস্তফা মননের সঙ্গে র্যাপিড ফায়ার রাউন্ড। প্রথম শব্দ প্রেরণা।
নিজ থেকে আসে। প্রিয় শব্দ, ভালো মানুষ, প্রিয় রং, কালো, পিতৃত্ব, উপভোগ, মাতৃত্ব, পূর্ণতা, যৌনতা, অবশ্যই প্রয়োজনীয়, অবহেলা, কম করাই ভালো, আক্ষেপ, এড়িয়ে যাওয়া ভালো, সন্তান, ভালোবাসা, উপন্যাস, প্রেম, প্রকাশক, বেশিরভাগ অথর্ব। রয়্যালটি, এই শব্দটা আছে কিনা সেইটা সাহিত্যের রাজনীতি, এটা প্রকট, এটা প্রত্যেক মানুষকে রাজনৈতিক সচেতন হতে হয়। সাহিত্য পুরস্কার, একটা ওই যে হুমায়ুন আজাদের মতন বলা যায় যে একটা দুইটা পাওয়া ভালো, বেশি পাওয়া ভণ্ডামি। মোস্তফা মনন, চিন্তাশীল ভালো মানুষ, অপছন্দ করি, অপছন্দ যাদের করি তাদের এড়িয়ে চলি। চলচ্চিত্র যা প্রভাবিত করেছে, ঋত্বিক কুমারের চলচ্চিত্র, সত্যজিতের প্রিয় কবি, জীবনানন্দ, প্রিয় লেখক, কথা সাহিত্যিক একজন বলা যাবে, মার্কেস। যা বলতে চাই জোরে সবাইকে। ভালো হয়ে যা, আরেকবার তাহলে, যা বলতে চাই জোরে ভালো হয়ে যা। মনন্দা অনেক ধন্যবাদ। নিশ্চয়ই আপনার পাঠকরাও ভালো হয়ে যাবে, তারা এই বই কিনবে এবং শাহজালালের সেই সুফিস জগতে তারা ঘুরে বেড়াবে। অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ শিমুল, ভালো লাগলো। প্রিয় দর্শক, কথা প্রকাশ নিবেদিত মেলার মাঠে মুখোমুখিতে আমরা কথা বলছিলাম কথাকার, কবি, চলচ্চিত্রকার মোস্তফা মননের সঙ্গে। দেখা হচ্ছে অন্য কোনো একজন লেখককে সাথে নিয়ে এই আয়োজনের পরের পর্বে। সবাইকে অনেক ধন্যবাদ।